আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সকালবেলা কিছুক্ষণ আগে আমি বান্দরবান থেকে এসেছি। বান্দরবানে বিশাল সুন্দর একটি ট্যুর হয়েছে। উঁচু, উঁচু পাহাড়, নানান আদিবাসী মানুষের সাথে যোগাযোগ, কথাবার্তা, তাদের সাথে চলা, তাদের ঘরে একসাথে খাওয়া-দাওয়া এবং পাহাড়ের দুর্গম পথ সবকিছু মিলে খুব ভালো একটা ট্যুর হয়েছে। ওখানকার একটি কয়েকটা পাড়ার মধ্যে আমি ছিলাম। এর মধ্যে একটি পাড়ার নাম ছিল খ্যামছং পাড়া। ওইখানকার যে কারবারি যিনি হচ্ছেন পাড়ার প্রধান তার নাম হচ্ছে ডন মরুং। উনার যে একটি কথা আমি আজকে সকালবেলা কিছুক্ষণ আগে আমি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উনার যে শুভেচ্ছা বাণী সেটি আমি পৌঁছেছি। কিন্তু আই হ্যাভ এ কোয়েশ্চন এখন আজকের জন্য আমার খুব একটি প্রশ্ন আমার মনের মধ্যে উদয় হচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের নেত্রকোনাতে গতকালকে রাত্রেবেলা মেবি একটি ঘটনা ঘটেছে। গলা কেটে একজন মহিলার কে হত্যা করা হয়েছে, তার ছেলেকে আহত করা হয়েছে কুপিয়ে, আর তার হাজবেন্ড যে ওনাকেও প্রায় মৃতপ্রায় অবস্থা বা মুমূর্ষু অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আবার কিছুক্ষণ আগে শুনলাম আমাদের এই নেত্রকোনাতে আরও একটি স্থানের মধ্যে এরকম আরও একটি হত্যাযজ্ঞ হয়েছে। তো সর্বমোট সবকিছু মিলিয়ে আপনি যদি সারা বাংলাদেশের ওভারঅল দৃশ্যের দিকে তাকান তবে আপনি একটা জিনিস সম্পর্কে বেশ স্পষ্ট ধারণা পাবেন যে বাংলাদেশের ভিতরের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী আমার কাছে মনে হচ্ছে না খুব একটা স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। আমি একটা ভিডিও দেখেছি আজকে সকালবেলা যে গ্রামের বাড়ি থেকে ঈদ করে তিনি মাত্র বাসায় ঢুকবেন, ঠিক এই মুহূর্তে এত বড় বড় চাপাতি নিয়ে এসে একজন তাকে ভয়ভীতি দেখিয়ে তার দুইজন মহিলা ছিলেন ওনাদের থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গেল। ওই বেচারারা আহম্মকের মতো তাকিয়ে রইল। সো এই যে এত সহস্র সহস্র ঘটনা আমাদের দেশের অভ্যন্তরে ঘটছে, যেগুলো আগে আমি পত্রিকার নিউজে পেতাম কিংবা কোনো একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারতাম কিংবা ভাবতাম যে সেটি নাটোরে, রাজশাহীতে, ঢাকাতে, চট্টগ্রামে, ফেনীতে, রাউজানে ইত্যাদি এরকম স্থানগুলোতে হবে, কিন্তু এগুলো আমি আগে শুনতাম। এখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমার পার্শ্বস্থ পরিবেশের মধ্যে এই সমস্ত বিষয়গুলো ঘটমান একটি প্রক্রিয়াধীন অবস্থার মধ্যে রয়েছে। যে এই এত শত ঘটনা, খুন, রাহাজানি, হত্যা ইত্যাদি, এইগুলোর মধ্যে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে কাজে লাগানো হবে, কি করা হবে, কোন প্রক্রিয়ায় যাওয়া হবে, সেই সমস্ত বিষয়ে আমি খুব একটা ডাক আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন সাহেব। আমি আগেও বলেছি ওনার মতো বিচক্ষণ লোক আমি আমার লাইফে মনে হয় না সামনে দেখবো বলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে উনি সারা বাংলাদেশের এই যে ওভারঅল ক্রাইম সিচুয়েশন অফ দ্য বাংলাদেশ, এই টোটাল ক্রাইম সিচুয়েশনটাকে উনি কেন জানি পাশ কাটিয়ে যাচ্ছেন। ওইটার প্রতি কোনো একটা তেমন একটা ব্রোক্ষেপ নেই, এটা নিয়ে কোনো রকম মিডিয়াতে কথাবার্তা নেই, কোনো কিছু নেই। কিন্তু আনফর্চুনেটলি চট্টগ্রামের, আমি এখন পর্যন্ত আজকে এই ভিডিওটা বানানোর কিছুক্ষণ পূর্বে আমি ভাবছিলাম যে আচ্ছা ওই জঙ্গল সলিমপুরটা এটা কোথায়, কোন স্থানে অবস্থিত। তখন আমি নিউজে সার্চ করে পেলাম যে সেটি হচ্ছে চট্টগ্রামের একটি অঞ্চল। তো এই জঙ্গল সলিমপুর নিয়ে কি এক রাগডাক অবস্থা, মানে ঢোল বাদ্য তবলা বাজিয়ে, সেনাঙ্গন সাজিয়ে, পুলিশ বাহিনী সাজিয়ে, আমাদের এই যে ডিসি কি জানি নাম, মাসুদ সাহেব, ওনাদের ওনার বাড়ি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রামের ওই জঙ্গল সলিমপুরে। অর্থাৎ ওভারঅল সিচুয়েশনটা আমার কাছে এরকম লাগছে যে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ, বাজে অবস্থা। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাকে আমার অসংখ্য ছোট ভাই আছে যারা ছাত্রলীগ করতো, ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা ছাত্রলীগ করে, হয়তোবা কেউ কেউ আমাকে মেসেজ দিতে চায় না, বাট কেউ কেউ রয়েছে যারা আমাকে এগুলো নিয়ে প্রশ্নটা করে, যারা এগুলো নিয়ে আমাকে খুঁচাইতে চায়, এবং এটা স্বাভাবিক। তো আমার মধ্যে সেই প্রশ্নটা আসছে যে জঙ্গল সলিমপুর নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এত কেন মাথা ব্যথা, বা সমস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এত কেন মাথা ব্যথা। একটা ছোট, আজকে একটু আগে একটা ভিডিও দেখলাম, কি নাম, ইয়াসিন, জঙ্গল সলিমপুরকে নিয়ন্ত্রণ করছে, ওনাকে বাঁচানোর জন্য কি এক মানববন্ধন চলছে। মানে এই টোটাল প্রক্রিয়াটাকে ঘিরে এমন একটা অবস্থা করা হয়েছে যে সারা বাংলাদেশের সমস্ত ক্রাইম শুধুমাত্র জঙ্গল সলিমপুরে ঘটছে, আর সারা বাংলাদেশের কোথাও কোনো ক্রাইম ঘটছে না। এই যে সিচুয়েশনটা তৈরি করে রাখা হয়েছে, এবং এই সিচুয়েশনটি কেন রাখা হয়েছে সেটাও আমাকে ভাবায়। কিন্তু এই যে সিচুয়েশনটি তৈরি করে রাখা হয়েছে, যে পরিস্থিতিটি এখনকার সময় তৈরি করা হয়েছে, এটা অনেকটা ধোঁয়াশা, সাধারণ জনগণের নিকট একটি ধোঁয়াশা। কারণ সাধারণ জনগণ জানেই না, দে হ্যাভেন্ট এনি আইডিয়া অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য, বলতে পারেন যে ক্রাইমের যে বর্তমান মানে পরিস্থিতিটা কি। একটা মানুষ যখন সেটা না জানবে, সন্ত্রাসীপনার পরিস্থিতিটা সম্পর্কে একটা মানুষ যখন তার ধারণা থাকবে না, তখন তো সে ওই সন্ত্রাসীপনার সাথে মোকাবিলা করার মতো যে প্রস্তুতিটুকু থাকা দরকার, মিনিমাল যে প্রস্তুতি, সেটি সে রাখতে পারবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়
যে কোনো না কোনোভাবে শুধুমাত্র জঙ্গল সলিমপুরকে নিয়েই রয়েছে। এটি কেন রয়েছে যে জঙ্গল সলিমপুরকে নতুনভাবে সাজাইতে হবে, সেখানে কোটি 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 টাকার আবাসন কোনো একটি প্রকল্প যেটা পূর্ববর্তী সরকারের যারা ছিলেন নিয়ন্ত্রণ করতেন, সেইখান থেকে নতুন যারা সরকারের ক্ষমতায় আসছে বা এই ধরনের কোনো একটা কিছু হচ্ছে কি, বা এটিকে ঘিরে কি বৃহৎ আকারের কোনো একটি প্রজেক্ট, মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি বা কয়েকটি কোম্পানি বা কয়েকটা মাথা যারা রয়েছেন তারা কি এটাকে নিয়ন্ত্রণ করছে এভাবে, বা এটাকে এরকম নিরাপত্তা দিতে হবে দিয়ে পূর্বের বাহিনীদের নিকট থেকে সরিয়ে নতুন আরেক বাহিনী গিয়ে এখানে তাদের অর্থনৈতিক কারবারের একটি মানে দোকান বা পসরা সাজিয়ে বসবে, সেটি করার জন্যই কি প্রশাসনিক অবস্থায় রয়েছে? না, সারা দেশের অভ্যন্তরের যে রাষ্ট্রীয় যে প্রশাসনিক ব্যর্থতার কথা ঢাকার জন্যই কি জঙ্গল সলিমপুরকে শুধুমাত্র হাইলাইট করা হচ্ছে কিনা, সেটি আমার একটি প্রশ্ন। এটি হচ্ছে আমার ভিডিওর একটি পার্ট, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার কাছে এখনকার পর্যন্ত মনে হচ্ছে অন্যান্য মন্ত্রণালয়গুলো সম্পর্কে আরেকবার কথা বলা যাবে, যেহেতু আমার নিজের জীবন নিয়ে আমি অনেকটা ভীত সন্ত্রস্ত, আমি নানান ধরনের কথাবার্তা বলি। সো আমি মাঝে মধ্যে এটা নিয়ে ভাবি যে একদিন হয়তো বা কোনো একটা কারণে এরকম একটা কিছু হয়ে যেতে পারে। সো এই অবস্থাতে আমরা রয়েছি, সেটি নিয়ে আমি ভয় পাচ্ছি। এটি গেল একটি পার্ট, দ্য ফার্স্ট পার্ট অফ মাই ভিডিও, আমার ভিডিওর প্রথম পার্ট। আর দ্বিতীয় আরেকটি কোয়েশ্চেন আজকে আমার কি লেগেছে, সেটি হচ্ছে আমি পড়ে যাচ্ছি যে তোফায়েল আহমেদ কে ছিলেন, কি করতেন। কিন্তু আমার একটি কোয়েশ্চেন হচ্ছে যে ওই যে তোফায়েল আহমেদ সাহেবের জানাজা, ওনার তো একজন মানুষ মারা গিয়েছে, মৃত মানুষ, ওনার জানাজা পড়বে, উনি মুসলমান এবং উনি নিজে ফাঁসি লাগেন নাই, নিজে আত্মহত্যা করেন নাই, উনি বয়োবৃদ্ধ হয়েছেন এবং বয়সের একটা মানে প্রারম্ভিক সময় থেকে একদম অন্তিম মুহূর্তে এসে তিনি মারা গিয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি তার সমস্ত সেক্টরে উনি দেখেছেন, চড়াই উতরাই, সংগ্রাম, বিপ্লব, সংগঠনকে তৈরি করা, বিভিন্নভাবে একটি রাষ্ট্রের তৈরি হওয়ার সময়টার মধ্যে ভালো কিংবা মন্দ মিশিয়ে থেকে যাওয়া ইত্যাদি, এই সমস্ত বিষয় নিয়ে আমি ওনাকে বিশেষায়িত করতে চাচ্ছি না। বাট একটা মানুষ মারা গিয়েছে, এই মানুষটা জানাজা হবে। আচ্ছা, সেই জানাজার মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপির ওনাদের কাজটা কি ওইখানে? তো সেই ক্ষেত্রে উত্তর আসবে ওনারা জানাজা পড়বেন, নামাজ পড়বেন, দ্যাটস বেটার। বাট এর বাইরে ওখানে স্লোগান দিবেন, এটা কি কারণে? মানে কোন কারণে? আমি যে বিপ্লবটুকুর স্বপ্ন দেখেছিলাম, আমি যে বিপ্লবটুকু আমি ধারণ করেছি, সেই বিপ্লবটুকুর চরিত্র কিন্তু এটি না। তারেক রহমান সাহেব এটি চাচ্ছেন না। বিএনপি আমার কাছে মনে হচ্ছে না যে কোর অর ডেপথ পার্ট অফ দ্য বিএনপি এটা চাচ্ছে না। কিন্তু আমরা দেখেন, প্রশ্নটা আমি এই জন্যই করছি যে এরকম একটি জানাজার মধ্যে ছাত্রদল, যুবদলের কতিপয় মানুষ গিয়ে এখানে স্লোগান দিচ্ছেন একটা একটা অমুক দৌড় ধরে ধরে জবাই করে। হাউ ক্যান দিস পসিবল, এন্ড হোয়াট ইজ দ্য প্যাশন, এন্ড হোয়াট ইজ ইট? ইট ইজ এ বিগ কোয়েশ্চন। এটা আমার জন্য একটি খুবই বড় প্রশ্ন, কারণ আমি এই ধরনের রাজনৈতিক সিচুয়েশনকে বা এই ধরনের রাজনৈতিক সিচুয়েশন আসতে পারে, কিন্তু এইগুলাকে আমি এইগুলাকে আশা করি যে হ্যাঁ এগুলো আসতে পারে, কিন্তু আমি এখন আরও একটি বিষয় আশা করি, সেটি হচ্ছে যে আমার সরকার বা আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই প্রত্যেকটা সেক্টরের ঊর্ধ্বতন যারা থাকবেন তাদের উচিত অচিরে এগুলাকে গলার টুটি চেপে ধরতে হবে। আদারওয়াইজ এইটা আপনাকে এমন একটি রাষ্ট্রীয় সিচুয়েশন বা এমন একটি রাষ্ট্রীয় ট্রেন্ডে নিয়ে যাবে যেটি থেকে বের হওয়া খুব ইম্পসিবল হয়ে যাবে। মানুষ ঘৃণার বাণী ছড়াবে, মানুষ আস্তে 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 ভুলে যেতে চাইবে। আপনি ভাববেন যে এখানে কিছুই হচ্ছে না, আপনার কাছে মনে হবে যে কোনো কিছুই, নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। বাট আফটার সাম ইয়ার্স, আপনি কিছু বছর পরে দেখবেন যে এইটি আস্তে 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 ভাঙতি শুরু হয়েছে। যেমন আমি ওই বান্দরবানে দেখে এসেছি, পর্বতগুলো বিশাল আকৃতির, কিন্তু তার খাতগুলো এত গভীর, মনে হচ্ছে যে হাজার হাজার বছর ধরে এই পানির যে ফোঁটাগুলো পড়ছে, সেই পড়ার কারণে সেখান থেকে ছোট 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 বালির কণা সরে গিয়ে এরকম ফাটল তৈরি হয়েছে, যেটা আমরা বিগত আওয়ামী সরকারের সময় দেখেছি তাদের ফেসিজমের কারণে। সো বিএনপির উচিত হবে এই জায়গা থেকে বেরোয় আসতে হবে। এটি গেল বিএনপির আরও একটি বিষয়। এখন আমি আমার ভিডিও তৃতীয় পার্টে চলে যাচ্ছি, যে এই যে আমার নেত্রকোনা সহকারে আশেপাশের এই অঞ্চলগুলোর মধ্যে এই ধরনের সামাজিক অস্থিরতা আমি যেটি দেখতে পাচ্ছি, তো সেটি কেন হচ্ছে তার একটি সূক্ষ্ম কথা আমি শুধুমাত্র বলে দেই। এটি নিয়ে আরেকটি ভিডিও বানাবো। সেটি হচ্ছে আমাদেরই আশেপাশে যে ভাই, আমাদের যে বড় বড় যারা নেতা রয়েছেন বা যারা পূর্বের আওয়ামী লীগের সময় ছিলেন, এখন বিএনপির বড় বড় ভাই কিংবা নেতাদের সাথে মিশে গিয়েছেন,
এই যে যারা মেয়র প্রার্থী, যারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী, যারা কমিশনার প্রার্থী, এই যে স্থানীয় যে প্রশাসনিক সিস্টেমটা রয়েছে, এই স্থানীয় প্রশাসনিক সিস্টেমকে ঘিরে যে শ্রেণীটুকু বা যে শ্রেণীরা এই রাজনৈতিক মঞ্চের মধ্যে আধিপত্য বিস্তার করছে, তাদেরকে ঘিরে আমি বলছি এই কারণে যে তাদের সবাইকে আমি রাখছি এই কারণে যে এখানে আমি বলতে পারেন যে আমি গড়পড়তা বলছি, কিন্তু স্পেসিফিক না যে তারা সবাই, কিন্তু তাদেরকে ঘিরে যে নতুন রাজনৈতিক বলয় তৈরি হয়েছে আঞ্চলিক বা অঞ্চল ভিত্তিক, সেই অঞ্চল ভিত্তিক ওই রাজনীতিবিদদের ছত্রছায়ায় মাদকের যে একটি সাম্রাজ্য বিস্তার ঘটেছে, এবং ওই মাদকের ভয়াবহ প্রবণতার প্রাথমিক একটি লক্ষণ হচ্ছে আমাদের সমাজের এই বর্তমান পৈশাচিক অবক্ষয়। তো সামাজিক নাগরিক হিসেবে আমার আর আপনার এই সমস্ত বিষয়ে কিরকম সচেতন হওয়া উচিত সেটা আমাদের এই মুহূর্তে ভাবা উচিত, এবং আমাদের একসাথে থাকা উচিত অন্তত সামাজিক নাগরিক প্রাণী হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজনীতির সাথে থাকবেন, এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।